স্বাগত সংবাদ চোখে দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তিনি বলেন তাদের দল ভারত চীনের গোলামি করতে চায় না, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের দাবি করে বলেন আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ইসলামী নেতারা এসব কথা বলেন। দর্শক, বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। আপনাদের দুজনকেই স্বাগত সংবাদ চোখে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই জনাব ইফতেখার তারিক, আপনার কাছে একটু আসতেই চাই, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে ধর্মকে অনেকটা সরিয়ে রেখে কেউ কেউ নির্বাচন করতে চাচ্ছে এবং সেটি আসলে বলা যায় ছোট করে ধর্মকে। কাদেরকে আসলে আপনারা বুঝাচ্ছেন যে কারা ধর্মকে ছোট করে ফায়দা লোটার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন, তাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে এই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, তিনি একটি অবস্থার বর্ণনা দিয়েছেন। এখানে সুনির্দিষ্টভাবে কারো নাম তিনি উল্লেখ করেননি, কোনো দলের নাম উল্লেখ করেননি এবং দেশের মানুষ সচেতন, দেশের মানুষ পরিস্থিতি দেখছেন, তারা বুঝে নেবেন যে কারা এই পরিস্থিতিটা সৃষ্টি করেছেন, এই পরিস্থিতিটা সৃষ্টি করছেন। এই প্রসঙ্গে আমি একটা সুস্পষ্ট কথা বলতে চাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা মনে করি আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা একটি জীবন আদর্শকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছি, সেটি হচ্ছে ইসলাম। ইসলামের একটি রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, একটি সামাজিক ব্যবস্থা রয়েছে। আমরা এগুলোকে আমাদের অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করেছি এবং এটার চর্চা আমরা সারা বছর ব্যাপী করে থাকি। কিন্তু নির্বাচন আসলে যখন কিছু মানুষকে দেখা যায় হঠাৎ তারা ধার্মিক হয়ে গেছেন, মূলত তারা নির্বাচনে ধর্মের ব্যবহার করেন, তাদেরকে ইঙ্গিত করে এই কথাটা বলা হয়েছে। নির্বাচন আসলে ধর্মের ব্যবহার হয়, হঠাৎ করে কেউ ধার্মিক হয়ে যান, কেউ মাথায় পট্টি বাঁধেন, কেউ তসবিহ হাতে নেন, কেউ বিভিন্ন রকমের স্লোগান দেন, কেউ মাথায় নতুন করে টুপি পরেন, হঠাৎ করে তারা ধার্মিক হয়ে যান। আর সারা বছর তারা ধর্মকে, ইসলামকে, বিশেষ করে ধর্ম বলতে তারা শুধু ইসলামকে আক্রমণ করে বক্তব্য রাখেন। অনেক জায়গায় আমরা দেখেছি এদেশে মানে ইসলামের চর্চা বৃদ্ধি পাচ্ছে, এটাতে অনেকের গাত্রদাহ হচ্ছে। তারা বলছেন যে দেশে ইসলামের মানে দক্ষিণ পন্থার উদ্ভব করছে, দক্ষিণ পন্থার মানে উত্থান হচ্ছে। আবার তারা বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে। মৌলবাদী বলতে কাদেরকে তারা ইঙ্গিত করছেন সেটা স্পষ্ট করা দরকার। যদি আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি এবং আমি সেই লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শে আমি আমার সমাজ, পরিবার, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুকে দেখতে চাই, এর নাম যদি মৌলবাদী হয় তাহলে সেটাও তাদেরকে সুস্পষ্ট করতে হবে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন সেই অনুষ্ঠানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের স্বাধীনতার মূল রক্ষা কবচ হচ্ছে ইসলাম। কারণ হচ্ছে 1947-এ ধর্মের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে একটি আলাদা ভূখণ্ড হয়েছে। সেই ভূখণ্ডটির নাম পাকিস্তান ছিল। কিন্তু সেই পাকিস্তানি শাসকরা আমাদের উপর বৈষম্য করার কারণে 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার পরে সেই বৈষম্য দূরীভূত হয় নাই এবং সেই বৈষম্য দূরীভূত না হওয়ার কারণে পুঞ্জীভূত যে ক্ষোভ মানুষের, সেই ক্ষোভ 2024-এ নতুনভাবে রাস্তায় প্রতিফলিত হয়েছে। কিন্তু সেই প্রতিফলনের পরেও এখনো দেখা যাচ্ছে যে ভারতীয় আগ্রাসন আমাদেরকে আবারও গিলে ফেলার উপক্রম হয়েছে। অনেক রাজনৈতিক দল অগ্রিমভাবে আমাদের মনে হচ্ছে যে তারা ভারতের পারপাস সার্ভ করতে চাচ্ছেন। তো সেই বিষয়ে সতর্ক করার জন্যই বলা হয়েছে যে আমরা যেন ভারতের কোনো গোলামি না করি, আমরা যেন রাশিয়ার গোলামি না করি, আমরা যেন আমেরিকার গোলামি না করি। আমাদের এই দেশ, এই দেশের মানুষ, চিন্তা ভাবনা, এই দেশের মানুষের স্বাধীনতার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, এই জন্যই মূলত এই কথাটি বলা হয়েছে। আমাদের সাথে যেহেতু বিএনপির একজন অতিথি আছেন, তার কাছেও একটু আসতে চাই বিষয়টি নিয়ে। কারণ পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক, আমরা দেখেছি যে বিএনপি এক্ষেত্রে নানা ধরনের বক্তব্য যখন দিচ্ছে, তখন ইসলামী দলগুলো তারা মনে করছে যে বিএনপি হয়তো ধর্মের ভিত্তিতে
যে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, সেরকম নানা রকম বক্তব্যে আকার ইঙ্গিতে হোক, পরিষ্কার করে হোক, বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে। আসলেই কি বিষয়টা সেরকম? না, আপনি যে কথাটি বলেছেন এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে আমাদের বাংলাদেশের কিছু কিন্তু মৌলিক মূলনীতি রয়েছে। যেমন আমাদের যদি পররাষ্ট্রনীতি আপনি দেখেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে সম্পর্ক, শত্রুতা নয়। এর অর্থ এই নয় যে আমি কারো প্রতি ঝুঁকে পড়লাম আর কারোর সাথে আমি বৈরতা তৈরি করলাম। অর্থাৎ বাংলাদেশ মর্যাদার ভিত্তিতে যারা আমাদেরকে মর্যাদা দেবে, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নেবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। সুতরাং এখানে কারো প্রতি ঝুঁকে যাওয়া মানে রাজনৈতিক ভাবে কোনো দলটাকে একটা ব্যান্ডিং করা, একটা ট্যাব লাগানো, যে সে অন্যদিকে যাচ্ছে। আমি এখানে ইসলামী আন্দোলনের একজন নেতা এখানে উপস্থিত আছেন, উনি বলেছে ইসলাম ধর্ম একটা সার্বজনীন ধর্ম, সকলের অধিকারকে স্বীকার করে। আমাদের দেখেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ হওয়ার কারণে দেখেন সংবিধানে বিসমিল্লাহির রহমানির সংযোজন করেছেন। উনি কিন্তু আমাদের সংবিধানের মূল মন্ত্র এই ছিল 4টা মূলনীতি, একটা ছিল ধর্ম নিরপেক্ষতা। সেখানে জিয়াউর রহমান মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে এটা যুক্ত করেছে। সুতরাং এর অর্থ বিএনপি একটা ধর্মান্ধ দল হয়ে গেছে এটা কিন্তু বলা যায় না, বরং আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, এবং সেই আমার ইসলামও সকল ধর্মকে যার যার ধর্ম পালন করার স্বীকৃতি কিন্তু আমাদের নবীজিও কিন্তু বিজয় হজের সামনে বলে গেছে। সুতরাং আমরা মনে করি এখানে ধর্মকে দিয়ে যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, সেইটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয় নাই। এখানে ইসলামী আন্দোলনের একজন নেতা এখানে আছেন, আমরা দেখি এই যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে এবং তারা নির্বাচনে প্রচারও চালাচ্ছে। তারা কিছু কিছু ইসলামকে ব্যবহার করে, যেমন বলা হচ্ছে যদি পাকা মার্কায় ভোট দেন আপনারা বেহেশতে চলে যান। এই সকল কথা আমাদের ইসলামে, আমাদের মানে হাদিসে বা কোরআনে কোথায় লেখা আছে যে কোনো মার্কায় ভোট দিলে সেই দলটি বেহেশতে চলে যাবে বা সেই লোকটি জান্নাতে চলে যাবে? অর্থাৎ এই ধর্মের ট্যাগ লাগিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায়। এটা নিশ্চয়ই গণতান্ত্রিক কোনো চর্চা না, এবং এইটার মাধ্যমে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে, যেটা আমি মনে করি ইসলামের যে সুমহান আমাদের মর্যাদা, ইসলাম সকলের স্বাধীনতায় বিশ্বাস করে, তার নিজস্ব মর্যাদায় বিশ্বাস করে, সেই ক্ষেত্রে এখানে গণমানুষের প্রতি আজকে যারাই প্রচারগুলা চালাচ্ছে তারা কিছুটা হলো বিভ্রান্ত তৈরি করছে। এখানে আমার একটু কথা বলার আছে। জি জি, মোশাররফ ভাই শেষ করেন। আমি বলি, সুতরাং এইসব জায়গাগুলি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল যে কথা উনি বলেছেন, কিন্তু ধর্মের ভিত্তি থেকে পাকিস্তান কিন্তু আপনি রক্ষা করতে পারেন। সেটা এই বৈষম্যের কারণে কিন্তু আজকে আমরা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্যে বাংলাদেশ অর্জন করেছি। সুতরাং আমাদেরকে সকলকে মর্যাদা স্বীকার করে ইসলামকে তার স্বতন্ত্র জায়গায় রেখে আমাদের কিন্তু রাজনীতিটা করতে হবে। যদি আমরা এখানে ইসলামকে ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চাই, বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেয় নাই, ভবিষ্যতেও মেনে নেয়। জি, আমার এখানে একটু কথা বলার আছে, আমাকে যদি সুযোগ দেওয়া হয়। জি বলুন। জি বলুন। আমি মোশাররফ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার একটি কথার একেবারে স্ট্রংলি আমি বিরোধিতা করছি। সেটা হচ্ছে উনি বলেছেন হাত পাখায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। আমি ওনাকে চ্যালেঞ্জ দিলাম, উনি ইহকালীন সময়েও এটা দেখাতে পারবেন না যে এই কথা কোথাও বলা হয়েছে, আমাদের কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে এটা বলা হয়েছে। তার মানে এই কথাটা সত্য নয়, এই কথাটা অসত্য। আর অসত্য তথ্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা যায় সাময়িকভাবে, কিন্তু মানুষ এটা জানে যে কারা ধর্মের ব্যবহার করে, কারা ধর্মের ব্যবহার করে না। আমি তো স্পষ্ট আগেই বলেছি যে আমরা জীবন আদর্শ হিসাবে, রাষ্ট্রীয় আদর্শ হিসাবে ইসলামকে মনে করি। আমরা সাময়িকভাবে কখনো আমাদের ফায়দা নেওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, রাজনীতিতে সুবিধা নেওয়ার জন্য কখনো মাথায় টুপি লাগিয়ে দিলাম, আবার নির্বাচন গেল তো সেই টুপি খুলে ফেলে আমরা আবার আচরণ করলাম। এইটা ইসলামী আন্দোলন বিশ্বাস করে না। উনি বলেছেন পাকিস্তান ধর্মের ভিত্তিতে হয়েছে। পাকিস্তান হয়েছিল মানে ধর্মীয় জনগোষ্ঠীর ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যেখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা সেখানে হয়েছে, যেখানে হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা সেটা ভারতে রয়েছে। উনি হয়তো এই ইতিহাসটা জানেন, কিন্তু হয়তো এই মুহূর্তে ভুলে গেছেন। যে পাকিস্তান হওয়ার কথা ছিল, যে পাকিস্তানের সংবিধান হওয়া ছিল আল কোরআনের সংবিধান, কিন্তু সেকুলার শাসকরা মানুষের সাথে প্রতারণা করেছে। আর প্রতারণা সেই সেকুলাররা প্রতারণা করেছে বলেই আমরা বৈষম্যের শিকার হয়েছি। তারা সেই সেকুলাররা যদি ধর্মীয় অনুশাসন অনুযায়ী দেশ এবং সমাজ পরিচালনা করত, তাহলে মানুষ বৈষম্যের শিকার হতো না।
আর যেহেতু সেই পাকিস্তানি শাসকরা সেকুলার ছিল, তারা কোনোভাবেই ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করে নাই, যার কারণে আমরা বৈষম্যের শিকার হয়েছে। আজও আমরা দেখতে পাচ্ছি যে আমরা সর্বজনীন ধর্ম তো ইসলাম নয়। ইসলাম যারা ইসলাম বিশ্বাস করে তাদের জন্য ইসলাম। ইসলাম হচ্ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, যে আদর্শে বিশ্বাস করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জীবন আদর্শ এবং আল্লাহর বিধানের উপর যারা বিশ্বাস করে। আল্লাহর বিধান তো খণ্ডিত নয়, শুধু নামাজে আর রোজায় তো আল্লাহর বিধান নেই। আপনি কোরআন খুলে দেখুন, সেই আল্লাহর বিধান, রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেখানে বিধান আছে। আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে সেই বিধানকে আমি অগ্রাহ্য করতে পারবো না। অর্থনীতি কিভাবে চলবে সেটাই কোরআনে বর্ণিত আছে, সুন্নায় বর্ণিত আছে। তাহলে আমি সেই কোরআন সুন্নার আদর্শ অনুযায়ী যদি চলি, তাহলে কেন আমাকে মৌলবাদী বলা হবে? যদি মৌলবাদী বলা হয় তাহলে আমরা বুঝে নেব এটা তাদের পক্ষ থেকেই বলা হচ্ছে, যারা চায় না ইসলাম বিকশিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের সুমহান আদর্শে মানুষ আলোকিত হোক। কারা আসলে চায় না ইসলামের আদর্শে মানুষ আলোকিত হোক বলে আপনারা মনে করেন? এটা আমরা সুনির্দিষ্টভাবে কারো দিকে ইঙ্গিত করতে চাই না। মানুষ এটা বিচার করে নেবেন যে কারা এই মানুষের বিচার বুদ্ধি আছে, তারা নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করবেন এবং বিচার বিশ্লেষণ করে তারা জানবেন। আমাদের নায়েবে আমির সেই অনুষ্ঠানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখনো নির্বাচনে ক্ষমতাসীন হওয়ার আগেই প্রতিনিয়ত যে সমস্ত খবর আমরা দেখতে পাচ্ছি, আমরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছি। এর জন্য তো গণ অভ্যুত্থান হয় নাই। গণ অভ্যুত্থান তো এই জন্য হয় নাই যে বৈষম্য আগে চলছিল সেই বৈষম্য এখনো চলমান থাকবে। তো এইটা যারা করছেন তাদের অবস্থা কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমার মনে হয় তথ্য পরিবেশনের মাধ্যমে যদি আমাদের কেউ সমালোচনা করতে চান, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু যারা অসত্য তথ্য উত্থাপনের মাধ্যমে আমাদের সমালোচনা করবেন, তাদেরকেও আমরা স্বাগত জানাই। কারণ আমাদের তাতে দুটো লাভ। এক নম্বর লাভ হচ্ছে যে এতে জনগণ বুঝতে পারে যে কারা সত্য বলছে, কারা অসত্য বলছে। দ্বিতীয় লাভ হচ্ছে আমরা অনুপ্রেরণা পাই, আমরা আমাদের দায়িত্ববোধে আরো উজ্জীবিত হই যে অসত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম পরিচালনার জন্য। বিএনপির যেহেতু নেতা আছেন আমাদের সাথে, আমরা তার কাছেও যেতে চাই। সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে। এরই মধ্যেই আজকে যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, ইসলামী দলগুলো তারাও আবার এই প্রসঙ্গটি সামনে তুলে নিয়ে এসেছে। আপনার এক্ষেত্রে আসলে মন্তব্য জানতে চাই। না, এখানে আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু তারিক সাহেবের একটু বক্তব্য দেই। উনি বলেছে, কে বলেছে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, জনাব তারেক সাহেব, আমি পটুয়াখালী 113 পটুয়াখালী 4 এলাকা থেকে আমি বিএনপির পক্ষে কাজ করছি। আপনি আমার এলাকায় খোঁজ নেন, আপনার এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদেরকে আপনারা যেই গণসংযোগগুলো হচ্ছে সেখানে স্পষ্ট ভাষায় বলছে যে পাখা মার্কায় ভোট দিলে সেখানে জান্নাতের দরজা খোলা থাকে। এবং এই কথাও বলা হচ্ছে, যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেন, এই ভোট পাবেন অভিজি আমাদের। এইগুলি ইসলামের কোন জায়গায় আছে আপনি একটু স্পষ্ট আমি বলি। দ্বিতীয়ত আরেকটি বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া। হ্যাঁ, আমরা তো সবাই জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। ইতিমধ্যে দেখেন ঐক্যমত কমিশনের ইতিমধ্যে অনেকগুলি বিষয় ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। এবং জুলাইয়ের আইনি যে সুরক্ষা দেওয়া, সেই ব্যাপারে কোনো রাজনৈতিক দলের কোনো দ্বিমত নেই। সুতরাং আমার মনে হয় কোনো রাজনৈতিক দল এই জুলাই সনদের এই ইস্যুটাকে সামনে এনে আজকে রাজনীতির মাঠে আজকে জল গোলা করতে চায়, পানি গোলা করতে চায়। আপনি দেখবেন আজকে বলা হচ্ছে যে একটা পিয়ার, আপনি দেখেন ঐক্যমত কমিশনের যে এজেন্ডা ছিল, যে আলোচনার কার্যপত্র ছিল, সেখানে কোথাও পিয়ারের কোনো আলোচনা ছিল না। এবং দীর্ঘদিন আলোচনা হচ্ছে, সেখানে পিয়ারের ব্যাপারে কোনো মহল বলেছে উচ্চ কক্ষে হতে পারে, কিন্তু নিম্ন কক্ষের ব্যাপারে কথা বলে নেই। এখন যখন দেখছে যে আগামী ফেব্রুয়ারির একটা নির্বাচন হয়ে যাচ্ছে, কারণ কারো ধারণা ছিল হয়তো যে কোনো কার্যকলাপের মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত অথবা বানচাল করা যাবে। যখন দেখা যাচ্ছে যে একটা সুনির্দিষ্ট ডেটের নির্বাচন হয়ে যাচ্ছে, তখন আজকে পিআর নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আজকে নানা ইস্যু দাঁড় করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতে যেমন বিজয়ী হয়েছে, আগামী দিনে কিন্তু বিজয়ী হবে। সুতরাং আমি মনে করি দেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই সকল সরকারি সিদ্ধান্তের উপর, এখানে আমি একটু বলি, এখানে তারিক সাহেব আছেন, আপনাদের নাবে সিনিয়র নাবে আমি কথা বলি, এখনো আপনি ইউটিউবে যান, অনলাইনে যান, স্পষ্ট বলা আছে জামাতি ইসলাম
হলো যারা জামাত করে তারা ইসলাম ধর্ম বিশ্বাস করে না, সেই জামাতের সাথে এখন লিয়াজো করে তারা কোনো নির্বাচনী বৈতরণী পার হইতে চেষ্টা করছে। সুতরাং এই সকল এই অভিযোগটি নিশ্চয়ই আমরা শুনতে চাই, যেহেতু জনাব তারিক আছেন। আপনারা কি জামাতের সাথে জোট করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টার পরিকল্পনা করছেন? মোশাররফ ভাই যে কথাটি বললেন, আমি মোশাররফ ভাইকে অনুরোধ জানাবো, বিনীতভাবে অনুরোধ জানাবো, তিনি আরেকটু দেখবেন। উনি যে কথা বলেছেন এই কথা অত্যন্ত মারাত্মক। এই কথা যে তারা ইসলামের অনুসরণ করে না, এই বিষয়ে আমি আপনাকে নিশ্চিত করছি যে এটা তিনি বলেননি। আপনি নিশ্চিতভাবে জানেন যে জামাতের রাজনৈতিক একটা আদর্শ আছে, জামাতের একটা ধর্মীয় অবস্থান আছে। আমরা সেই অবস্থানের সাথে একমত নই। তাদের স্ট্যান্ডের সাথে আমাদের একমত হওয়ার কোনো প্রয়োজন নাই। তাদের সাথে আমাদের কোনো জোট হয় নাই, তাদের সাথে আমাদের কোনো একত্রে আমাদের কোনো কাঠামো তৈরি হয় নাই, যেটা মোশাররফ সাহেবদের সাথে হয়েছিল। আমরা যেটা এইবার যেটা করেছি সেটা হচ্ছে যে নির্বাচনে একটা সমঝোতার বিষয়ে আমরা আলোচনা করছি। সেই নির্বাচনী সমঝোতা, তার আদর্শ তার কাছে, তার রাজনীতি তার কাছে, আমার রাজনীতি আমার কাছে। আমি মানে মৌলিকভাবে যারা ইসলামের পক্ষে আছে, যারা ইসলামের আদর্শকে পছন্দ করে, তারা যেন একটা বাক্সে ভোট দিতে পারে। আমরা মূলত সেই জন্য একটা বৃহত্তর স্বার্থে আমরা একটা সমঝোতায় যাচ্ছি। আমরা কোনো জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছি না, আমরা জোট করে নির্বাচনে যাচ্ছেন না। আসলে আমাদের সময় একেবারেই কম। ছোট করে তারিক সাহেব একটি লাইন বলবো শুধু। পিআরের ব্যাপারে তিনি যেটি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনে উনি আংশিক তথ্য দিয়েছেন। জাতীয় ঐকমত্য কমিশনে উচ্চ কক্ষে পিআরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বিএনপির নোট অফ ডিসেন্টের দেওয়ার পরেও। আর নিম্নকক্ষে পিআরের মাধ্যমে নির্বাচনের ব্যাপারে আমরা বারবার সেখানে টেবিল উত্থাপন করেছি, চিঠি দিয়েছি, কিন্তু অদৃশ্য শক্তির বলে সেই আমাদের সেই আহ্বানকে জাতীয় ঐকমত্য কমিশন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয়, আপনারা কি সেই নির্বাচনে অংশ নেবেন? যদি না হয়, যদির বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে এতটুকু বলতে চাই যে এদেশের মানুষ আর সাবেক অবস্থায় গিয়ে প্রতিটা সরকার আসবে আর তারা ফেসিবাদী চরিত্র ধারণ করবে, প্রতিটা সরকার আসবে আর রাজপথে আন্দোলন চলবে, তা চায় না। মানুষ চায় সকলের ভোটের মর্যাদা থাকুক, সবার প্রতিনিধি সংসদে থাকুক। অতএব জনগণ এখন পিআরের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। এবিএম মোশাররফ হোসেন, জনগণ উনি বলছেন যে এখন পিআরের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? জি, আমি জনাব তারিক সাহেবকে স্পষ্ট ভাষায় বলি, বর্তমান দেশ চলছে সংবিধানের আলোচনা। এই সংবিধানে পিআরে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এখন স্পষ্ট ভাষায় আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 166 আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে তার প্রতিনিধি নির্বাচিত হবে। সুতরাং এই যে অ্যাবসলিউটলি ভায়োলেশন অফ কনস্টিটিউশন, কোনোভাবে এই কনস্টিটিউশনে পিআর কে কোনোভাবে এডমিট করে না। এই কনস্টিটিউশন এডমিট করে না এমন বহু কাজ এখন আমাদের চলমান আছে। আমি যদি দেখাতে চাই, অন্তত আধা ঘন্টা সময় লাগবে যে কনস্টিটিউশনের বাইরে গিয়ে আমরা কি কি করছি। আর সংবিধান হচ্ছে মানুষের জন্য, সংবিধান হচ্ছে দেশের জন্য, আর সংবিধানের জন্য দেশ বা মানুষ নয়। আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেইটা যদি আপনি সংবিধান চেঞ্জ করে, বর্তমানে সংসদ নাই, আপনাকে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে হলে আপনাকে অ্যামেন্ডমেন্ট লাগবে। কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ অবশ্যই চেঞ্জ হচ্ছে, কারণ আমার 164 ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত হবে। আর জনগণের ভোটে নির্বাচিত হবে না, পিআর ইজ এখানে পার্টিকে আপনি ভোট দেবেন, আপনি এখানে পার্টিকে ভোট দেবেন। সুতরাং এখানে স্ট্রাকচার চেঞ্জের এখানে বিষয়, পার্টি তার প্রার্থী তালিকা আগে প্রদর্শন করবে। আজকে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবার সময় একেবারেই কম। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পিআর নিয়ে সামনে আমরা আবারও আপনাদের সাথে কথা বলবার সুযোগ পাবো। ধন্যবাদ জনাব তারিক, এবং একই সাথে ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকে সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথে।